লাইভটা হইতেছে না। আচ্ছা, এটা পরে করা যাবে, এটা আপলোড দিয়ে দেবো, আপলোড দিয়ে দেবো। ভাজক আর স্থায়ী টিস্যু তো বললাম। সরল টিস্যু হচ্ছে, দেখেন এরা একই রকম কোষ দিয়ে গঠিত। দেখেন এরা তিন ধরনের। সরল টিস্যু তিন ধরনের। সরল টিস্যু মানে ওদের যে কোষগুলা এরা সব একই রকমের হয়, একই রকমের কোষ দিয়ে গঠিত। এরা তিন ধরনের। কি কি? প্যারেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা কোনগুলা? তাহলে আগে আমার মনে হয় এদের পার্থক্য করে পড়লে সুবিধা হবে। প্যারেন্ট, কোলেন এবং স্ক্লেরেনকাইমা পার্থক্য করে যদি আমরা পড়ি তাহলে সুবিধা হবে। আচ্ছা, সরল টিস্যুর ওভারঅল একটা বৈশিষ্ট্য বলেন তো। এরা একই ধরনের কোষ নিয়ে গঠিত হবে, মানে একজনের বৈশিষ্ট্য যেরকম হবে সবার বৈশিষ্ট্য একই রকম হবে, এই জন্য এদেরকে বলে সরল টিস্যু। আর জটিল টিস্যুকে কেন জটিল টিস্যু বলে? এটা একাধিক ধরনের আর ক্ষরণকারী টিস্যু যারা আমাদের বিভিন্ন ধরনের পদার্থ ক্ষরণ করে। যেমন হচ্ছে নেকটার। নেকটার ক্ষরণ মানে বিভিন্ন ধরনের ফ্লুইড হয়, যেমন আমাদের ফুলের থেকে মধু সংগ্রহ করে না বিভিন্ন পাখিতে, মৌমাছি, এগুলো কিন্তু ওই যে গ্ল্যান্ড হয় ওই গ্ল্যান্ডের মধ্যে এই সকল কোষ থাকে। ক্ষরণ করে, যে বিভিন্ন পদার্থ ক্ষরণ করে, মধু ক্ষরণ করে, বিভিন্ন গাম, আঠা, গদ এগুলো ক্ষরণ করে, তাদেরকে ক্ষরণ করে। ক্ষরণ করা বের হয়ে আসে, ওখান থেকে বের হয়। তাহলে লেখা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা পার্থক্য লেখা। তাহলে পার্থক্য করে যদি আমরা বলি তাহলে এটা সুবিধা হবে। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা পার্থক্য। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা পার্থক্য। হ্যাঁ হ্যাঁ, ওই খাতাটাকে উল্টা করে লেখেন। হ্যাঁ, মানে খাতাটাকে, লম্বা খাতাটাকে সাইড বানিয়ে ফেলেন। প্যারেনকাইমা প্রথমে লেখেন প্যারেনকাইমা, প্রথমে ট্রেইট লেখেন। ট্রেইট, ট্রেইট মানে বৈশিষ্ট্য। প্রথমে বৈশিষ্ট্য লিখবে, তারপরে প্যারেনকাইমা, তারপরে কোলেনকাইমা, তারপরে স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা বৈশিষ্ট্য। প্রথমে বৈশিষ্ট্য লিখবেন। ট্রেইট, কি কি বিষয় আমরা আলোচনা করবো এগুলা। হ্যাঁ হ্যাঁ, এটা পার্থক্য না, এগুলো বৈশিষ্ট্য। এই যে বৈশিষ্ট্য, ওইখানে অনেকগুলো পয়েন্ট ছিল, এখানে আসলে একটা পয়েন্ট বল। চুপ, মাথা ব্যথা করতেছে। নেক্সট এক নাম্বার লেখেন। কি বাসার কি জানো ফেসবুক আইডি কি? নাসিম আক্তার। নাসিম আক্তার ওই যে ভেতরে দেখেন টেবিলের উপরে মনে হয় এরকম কলম আছে, দেখেন তো। আদ্রিতা। নাসিম আক্তার। আচ্ছা, এক নাম্বারে লেখেন। নাম চেঞ্জ করিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। এক নাম্বার হচ্ছে নিউক্লিয়াস। প্রথমে হলো কোষপ্রাচীর লিখবো ফার্স্টে। কোষপ্রাচীর। প্যারেনকাইমার পাতলা, পাতলা। কোলেনকাইমার কোনাগুলো কোষপ্রাচীর। প্যারেনকাইমা পাতলা, এদের কোষপ্রাচীর পাতলা থাকে। আর ওদের কোনগুলা, কোন কোন যেটা আছে কোনা সাইড বরাবর, ওদের কোন যে জায়গা থাকে ওই জায়গাগুলো একটু পাতলা থাকে, কোন জায়গাটা ঘন থাকে। এবং স্ক্লেরেনকাইমা বৈশিষ্ট্য হবে এদের পুরু,
এদের কোষপ্রাচীরটা কেমন হবে? স্ক্লেরন ক্যামাটাকে পুরো হবে। আচ্ছা, এটা 2 নাম্বার হচ্ছে চিত্র। চিত্র 2 নাম্বারে দিয়ে দিলে সুবিধা হবে, চিত্রটা বর্ণনা করার সুবিধা হবে। প্যারেন্ট কাইমা এরপর এটা স্ক্লেরন আপনি কাইমা এর একটা কাই লিখে রাখছেন। কাইমা। আচ্ছা, কোষপ্রাচীর এটা। আর ওদেরটা কেমন হয়? ওদেরটা নরমালি ওদের নিউক্লিয়াসটাও বড় থাকবে। জানি মতো আমাদের তো লাল ব্যান্ড আমার কাছে কালার পেন আছে, কালার পেন কাটি দিয়েছে গোলাপি আছে, ব্লু আছে, পিঙ্ক পিঙ্ক লাইক পিঙ্ক আছে, লাইক পিঙ্ক আছে, বেশি কিছু ঠিকঠাক করতে পারছি আমাদের দেশে হ্যাঁ আমরা আসলাম না 8 10 not 8 7 বাংলা শিক্ষা কেরিয়ার শিক্ষা বাংলা লেখা শেষ? না স্যার তাহলে ওদের কোষগুলোর মাঝখানে ফাঁকা জায়গা থাকে, ওদের মাঝখানে নর্মালি থাকে না, থাকতেও পারে, আর ওদের থাকে না। আর ওদের নিউক্লিয়াসটা বড়, সাইটোপ্লাজম ঘন। ওদের নিউক্লিয়াসটা ছোট থাকে, সাইটোপ্লাজম। নর্মালি এদের সাইটোপ্লাজম কম থাকে, থাকলেও কম থাকে। কিন্তু এখানে দেখেন এদের কোষপ্রাচীর কোনা যে জায়গা আছে, কোনগুলো যে জায়গায় আছে, কোন যে জায়গার মধ্যে আছে, এই সকল জায়গার মধ্যে ওদের কোষপ্রাচীর একটু বেশি মোটা। আর ওদের সব জায়গায় মোটা থাকে। নিউক্লিয়াস ওদের বড়, এদের নিউক্লিয়াস বড়, প্রমিনেন্ট, বড় থাকে এবং মাঝখানে, এবং ওদেরটা ছোট থাকে। আর ওদেরটা নিউক্লিয়াস থাকে না, নরমালি নিউক্লিয়াসও থাকে না, প্রোটোপ্লাজমও থাকে না। তাহলে মৃত কোষ কোনটা হবে বলেন তো এর মধ্যে?
বশির আহমেদ বলেন। স্ক্লেরেন কেমন মৃত? ওদের তো নিউক্লিয়াস মৃত। মৃত কেন? কারণ নিউক্লিয়াসও নাই, সাইটোপ্লাজমও নাই, এর জন্য সে হচ্ছে মৃত। স্ক্লেরেন কাইমা তোদের স্ক্লেরেন কাইমা তোদের শয় কয় লয় একার স্যার আপনার দোস্ত সেটা এমন কেন? এমন কে এনে টান লাগে গেছে। ডাক্তারের জন্য ডাক্তারের ও হ্যাঁ ইয়েস স্যার তো আমার একদম হয় নাই এই তো মেডিকেল স্টুডেন্টের লেখা আসতেছে আমার আমার কি লেখা হয়ে গেছে আচ্ছা স্যার উপরে দিয়ে আমার মাথায় এডিট করে স্ক্লেরেন কাইমা স্যার এখন থেকে ট্রেনিং নিতেছে পাওয়া যাবে স্ক্লেরেন কাইমা। ওইটা কি লিখছে পাঁচ এক্সাক্ট দিস অপশন সাই তাহলে সাইটোপ্লাজম বইটা কই লেখা শেষ। কাজ লেখেন, কাজ এদের কাজ লেখেন, কাজ লেখেন, হ্যাঁ এদের কাজ লেখেন, এদের কাজ লেখেন। ও কাজ লেখার আগে অবশ্যই একটা লিখছি ক্লোরোফিল। ক্লোরোফিল একটা মুচ্ছা লেখেন একটা মুচ্ছা লিখবো, মুচ্ছা লিখি তাহলে আমি স্টোরেজ করে রাখি ক্লোরোফিল দিতে পারেন। 6 নম্বর ক্লোরোফিল। ক্লোরোফিল উপস্থিত আর এদের অনুপস্থিত। আমি খোঁজ নিয়ে দেখি দেখতে এসে কি এক সপ্তাহ আগে দেখছে হ্যাঁ ওই সপ্তাহে বুধবার দিয়ে আবার মানুষজন নিয়ে আসে কখন আসবা? কখন আসবা? আমি তো থাকি, আসার সমস্যা নাই। তুমি আমি জানাচ্ছি, আমি পরে ফোন দিতেছি, আমি ইনফরমেশন নিয়ে আমি জানাইতেছি। ওইটা খালি আছে কিনা আবার দেখতে। তাহলে কি বললাম? এদের ক্লোরোফিল এদের উপস্থিত, ওদের থাকতে পারে নাও থাকতে পারে, আর এদের অনুপস্থিত। আর এদের এদের কাজ কি হবে? 7 নাম্বার বায়োপ্রোফিল নরমালি ওদের থাকে, ওদের থাকে না। কাজ কি? কাজ হচ্ছে যেহেতু ক্লোরোফিল থাকে তাহলে কি করতে পারে? তাহলে খাদ্য প্রস্তুত। আর ওদের কাজ কি হবে? ওদের খাদ্য প্রস্তুত অথবা প্যারেনকাইমাটিক প্রধানত দেহ গঠন, খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়। খাদ্য প্রস্তুত, দেহ গঠন, খাদ্য প্রস্তুত, দেহ গঠন এবং খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন। খাদ্য প্রস্তুত, দেহ গঠন, খাদ্য পরিবহন এটা করবে। আর ওদের কি করে? খাদ্য সঞ্চয় আছে। প্রস্তুত করে। আর ওদের কাজ কি? ওদের কাজ একটু দৃঢ়তা প্রদান করে। কাণ্ড এবং টিস্যু দৃঢ়তা প্রদান। কাণ্ড ও
টিস্যুর দৃঢ়তা প্রদান ও খাদ্য প্রস্তুত। আর ওদের মেইনলি হচ্ছে কাণ্ড, এদের দৃঢ়তা প্রদান করা, দৃঢ়তা প্রদান, খাদ্য পরিবহন, দৃঢ়তা প্রদান এবং খাদ্য পরিবহন করা। যান্ত্রিক পানি এবং খনিজ লবণ পরিবহন এর মূল কাজ। খাদ্য পরিবহনের পরিবর্তে পানি এবং খনিজ লবণ, পানি ও খনিজ লবণ পরিবহন করা হচ্ছে ওদের কাজ। কাণ্ড ও টিস্যুর দৃঢ়তা প্রদান এবং খাদ্য প্রস্তুত। মানে কষ্ট হইল না? আর ওদের কাজ কি? ওদের কাজ দৃঢ়তা প্রদান, পানি এবং খাদ্য পরিবহন করা, খনিজ লবণ পরিবহন, পানি এবং খনিজ লবণ পরিবহন। আচ্ছা, ওই পরীক্ষা লাস্ট পরীক্ষাতে ফার্স্ট হয়েছে যেন কে? মাহিনুর। জানি না কত কত? সব কিছু সবটা মিলে কত আছে? অবজেক্টিভ সাবজেক্টিভ আমি জানি না। 94 না 96 96। আচ্ছা, এই প্রাইস বাকি আছে। আর ও কত পাইছে? কি আর প্রাইস আর স্যার আপনি এই কলমটাই দিবেন আমাদের গতবার আমাকে মার্বেল একটা কলম দিয়েছেন। আচ্ছা 10 টাকা কলম দেবেন। আচ্ছা ঠিক আছে। কি বলা? বাতাসা দিতে হবে, বাতাসা। কোয়াস বাতাসা চিনি দিবি, বাতাসা। হ্যাঁ চিনি চিনি আছে স্যার আলু কালারের চিনি। স্যার আইসক্রিম খাওয়াই। ফাইবার এবং তন্তুর কথা আমাদের এর আবার কয় ধরনের হতে পারে? স্প্লেন ক্যামা আবার কয় ধরনের হতে পারে? স্প্লেন ক্যামা কয় ধরনের হয়? আচ্ছা, এটা শেষ হয়েছে এতটুকুই। হ্যাঁ স্যার এখন কি লিখবো? তারপরে স্টার দিয়ে লেখেন স্প্লেন ক্যামা দুই ধরনের। নিচে শেষ, পার্থক্য শেষ। এখন লেখেন স্প্লেন ক্যামা দুই ধরনের, পার্থক্য শেষ। আর এরপরে লেখেন যে স্প্লেন ক্যামা দুই ধরনের, একটা ফাইবার এবং স্ক্লেরাইট। স্যার লিখে দেন কিছু ফাইবার আর স্ক্লেরাইট। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে পানা দেখছেন, পানা কেউ দেখছেন? পানা, কচুরি পানা 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 কচুরি পানার মধ্যে পানা ধরলে বা পানা যখন ইয়ে থাকে, পানার পাতা যে থাকে, পাতা নিচে এরকম একটু মোটা থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা যদি পাতা হয়, কচুরি পানা হ্যাঁ, পানা যদি হয় এখানে আরে পানার পাতা দেখছে, পাতা এটা হলো পাতা, তার নিচে এরকম একটু ইয়ে থাকে, গোল থাকে। এটা চাপ দিলে কি হয়? বাতাস বেরোয়। এদের মধ্যে অ্যারেনকেমা থাকে। এরা মেইনলি প্যারেনকেমা দিয়ে তৈরি। আবার অনেক সময় বাতাস যদি থাকে, যে সকল প্যারেনকেমার মধ্যে বাতাস থাকে তাদেরকে বলা হয় অ্যারেনকেমা। বাইরে ঘুরে থাকলে অ্যারেনকেমা বলে। তাহলে কি বললাম? স্ক্লেরেনকেমা দুই ধরনের, একটা কি ফাইবার এবং স্ক্লেরাইট। একটা হচ্ছে ফাইবার, আর একটা হচ্ছে স্ক্লেরাইট। ফাইবার আর একটা হচ্ছে সেকেন্ডে স্ক্লেরাইট। এক নম্বর হচ্ছে ফাইবার, দুই নম্বরে স্ক্লেরাইট। স্ক্লেরাইট দেখেন, ফাইবারের ক্ষেত্রে লেখেন, এরা লম্বা দীর্ঘ এবং পুরু কোষপ্রাচীর এবং দুই প্রান্ত সরু থাকে। লম্বা, দীর্ঘ, পুরু কোষপ্রাচীর এবং দুই প্রান্ত সরু থাকে। এবং এর প্রাচীরে ছিদ্র থাকে, একে কূপ বলে। কূপ। এটার নাম আমি আগে
এই প্রাচীরটা পুরো থাকবে, দুই স্তর বিশিষ্ট অনেক পুরো প্রাচীর থাকবে। আর এদের পয়েন্টগুলো, এই সাইডগুলো কেমন থাকে? পয়েন্টেড। ওদের যে সাইড থাকে, এই সাইড আর এই সাইডগুলো পয়েন্টেড থাকবে এবং এটা লম্বা হয়, সরু হয়, চিকন হয়, লম্বা হয়, প্রাচীরটা মোটা থাকে। আর সাইড বরাবর ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে কি বলে? কূপ। লিখছেন? ওকে, তারপরে 2 নম্বরে দিয়ে লেখেন, তারপরে কিছু স্ক্লেরাইট। দেখেন এদেরকে স্টোন সেল বলে। একটা ফাইবার আর একটা স্ক্লেরাইট, এদেরকে স্টোন সেল বলে। এরা একটু শক্ত হয়। স্টোন মানে কি? পাথর। স্টোন সেল, এদেরকে স্টোন সেলও বলে। এরা খাটো সমব্যাসীয়, এরা খাটো সমব্যাসীয়, খাটো সমব্যাসীয়, কখনো লম্বাটে লম্বাটে হতে পারে, লম্বা, কখনো কখনো লম্বা হতে পারে। খাটো সমব্যাসীয় হয় এবং কখনো লম্বা হতে পারে। বেশি আবার কখনো লম্বা লম্বা হতে পারে। তারপর লেখেন এদের গৌণ প্রাচীর অনেক পুরু থাকে। এদের গৌণ প্রাচীর অনেক পুরু থাকে। গৌণ প্রাচীর অনেক পুরু থাকে এবং লিগনিন দিয়ে গঠিত। লিগনিন, গরিশিকার গ, নরিশিকার কিন্তু নয়। ওই যে আমরা পড়ছিলাম, মনে আছে? প্রাচীরটা কি লিগনিন লিগনিন দিয়ে গঠিত। হ্যাঁ, গৌণ প্রাচীর লিগনিন, সুপেরিন, ওয়াক্স। যাদের গৌণ প্রাচীর চলে আসে তারা কি আর কোষ বিভাজন করে? করে না। আমরা পড়ছিলাম কিন্তু গৌণ প্রাচীর পুরু থাকে, লিগনিন দিয়ে গঠিত এবং লিগনিন দিয়ে গঠিত। এদের সাধারণত প্রোটোপ্লাজম থাকে না এবং মৃত। এদের সাধারণত প্রোটোপ্লাজম থাকে না এবং মৃত হয়। এদের প্রোটোপ্লাজম থাকে না। এদের প্রোটোপ্লাজম থাকে না, তাই মৃত কোষ। আচ্ছা, তাহলে কোথায় থাকে এরা? দেখেন, নগ্নবীজ উদ্ভিদের কর্টেক্স, নগ্নবীজ উদ্ভিদের কর্টেক্স, বীজত্বকে স্ক্লেরাইট থাকে। নগ্নবীজ উদ্ভিদের কর্টেক্স, কর্টেক্স মানে কি বলতেছে আগে লেখেন? কর্টেক্স এবং কোথায়? কর্টেক্স এবং বীজত্বকে, কর্টেক্স এবং বীজত্বক, বীজের যে ত্বক থাকে, বীজত্বকে, হ্যাঁ, বীজত্বকে স্ক্লেরাইট থাকে। এখন কথা হচ্ছে যে এরা কেমন থাকে বললাম, যে কোশ্চেনটা কি যেন ছিল? এরা কি কোশ্চেনটা কি যেন ছিল? ও কি যেন কোশ্চেন করলো? কর্টেক্স কি? আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, কে বলছেন? জি, হ্যাঁ, রাখি বলছি। জি, ও আচ্ছা, আমি তো তালপুকুর পারে। কে বলছেন একটু বলেন না? আমি তো ফ্রি নাই। না, কি বললাম? স্ক্লেরাইট। ও, কর্টেক্স কোনটা? কর্টেক্স কি?
এটা যদি গাছ হয়, এই গাছের এটা যদি গাছ হয়, একটা গাছ কেটে ফেলছি, হ্যাঁ তাহলে মাঝখান বরাবর জায়গাকে বলা হয় মেডুলা, আর বাইরের অংশটাকে বলা হয় কর্টেক্স। বাইরের অংশ, যে কোনো জিনিসের বাইরের অংশটাকে বলা হয় কর্টেক্স বলা হয়। এর বাইরের অংশটাকে বলা হয় কর্টেক্স। জি হ্যালো, না হ্যাঁ জহিরুল ইসলাম আমার শর্ট নামও আছে অবশ্য, রাকিব আছে। হ্যাঁ এই কি বলছি, বাইরের অংশটাকে কি বলে কর্টেক্স, আর মাঝখানেটাকে বলা হয় মেডুলা। মেইনলি হচ্ছে ওরা এই জায়গায় থাকে, কর্টেক্সে থাকে। ইয়ে করে দেন, মার্ক করে দেন। এটা কর্টেক্স। আর এখানে মূলত ভাস্কুলার বান্ডেল থাকে, ওদের মেডুলা থাকে না, তো এখানে ভাস্কুলার বান্ডেল থাকে, জাইলেম ফ্লেম থাকে। ভাস্কুলার বান্ডেল ওই যে বলছিলাম না যে একটা ওই যে একটা গাছে দেখবেন যে মাঝখানে এরকম গোল থাকে, তাই না? হ্যাঁ, that means ওইটা যত বেশি বলে সার হয়েছে, গাছে সার হয়েছে, গাছের মধ্যে যত বেশি ওই বাইরের অংশটা একটু হলুদ হলুদ থাকে, আর মাঝখানে একটু খয়েরি খয়েরি থাকে, মানে এটা মনে হয় যে ওটা কাঠ তৈরি হয়। আর এই মাঝখানে ওই অংশটাই মূলত হচ্ছে কাঠে পরিণত হয়, ওই ভাস্কুলার বান্ডেল। আর বাইরের অংশটাকে বলা হয় কর্টেক্স, আর ভেতরের অংশটাকে বলা হয় ভাস্কুলার বান্ডেল, বা এটাকে অন্ত্যেষ্টির অংশ। ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল জাইলেম ফ্লেম দিয়ে গঠিত। আমরা পড়বো পুরো ক্লাসে, নেক্সটে পড়বো অবশ্য। এখন আমরা পড়ি জটিল টিস্যু। নতুন চ্যাপ্টার শেষ। লেখেন জটিল টিস্যু, লেখেন বিভিন্ন আকার আকৃতির কোষ নিয়ে যে টিস্যু গঠিত তাকে জটিল টিস্যু বলে। বিভিন্ন আকার আকৃতির কোষ নিয়ে যে টিস্যু গঠিত তাকে জটিল টিস্যু বলে। তাকে জটিল টিস্যু বলে। তাহলে জটিল টিস্যু কয় ধরনের? এরা দুই ধরনের, জাইলেম এবং ফ্লোয়েম। দুই ধরনের, একটা জাইলেম আর একটা ফ্লোয়েম। হ্যাঁ লেখেন এরা দুই ধরনের, জাইলেম ফ্লোয়েম। এরা দুই ধরনের, জাইলেম এবং ফ্লোয়েম দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম আর একটা ফ্লোয়েম। লিখছেন? লেখেন যে জাইলেম এবং ফ্লোয়েম কলাগুচ্ছকে একত্রে ভাস্কুলার বান্ডেল বলে। জাইলেম এবং ফ্লোয়েম কলাগুচ্ছকে একত্রে ভাস্কুলার বান্ডেল বলে। জাইলেম এবং ফ্লোয়েম কলাগুচ্ছকে একত্রে ভাস্কুলার বান্ডেল বলে। হ্যাঁ, টিস্যুগুচ্ছকে বা কলাগুচ্ছকে ভাস্কুলার বান্ডেল বলে, কারণ এরা উদ্ভিদে পরিবহনে অংশগ্রহণ করে। খাদ্য পরিবহন করে। পাতায় উৎপন্ন খাদ্য কিসের মাধ্যমে চলে যায়? তারপর দাঁড়িয়ে দিয়ে লেখেন যে পাতায় উৎপন্ন খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। পাতায় উৎপন্ন খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। পাতায় উৎপন্ন খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, পাতায় উৎপন্ন খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। পাতায় উৎপন্ন খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়।
পাতায় উৎপন্ন খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। পাতায় উৎপন্ন খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয় এবং মাটি থেকে বিভিন্ন উপাদান জাইলেম দ্বারা পাতায় পরিবাহিত হয়। মাটি থেকে বিভিন্ন উপাদান জাইলেম দ্বারা পাতায় পরিবাহিত হয়। মাটি থেকে বিভিন্ন উপাদান জাইলেম দ্বারা পাতায় পরিবাহিত হয়। তাহলে জাইলেম লেখেন, বড় করে লেখেন জাইলেম। তাহলে জাইলেম কত ধরনের? জাইলেম দুই ধরনের, একটা প্রোটোজাইলেম আর একটা মেটাজাইলেম। অর্থাৎ প্রাথমিক জাইলেম আর একটা গৌণ জাইলেম। প্রোটোজাইলেম আর একটা প্রাথমিক জাইলেম আর একটা গৌণ জাইলেম। প্রোটোজাইলেম প্রাথমিক আর একটা গৌণ। প্রাথমিক জাইলেম আর গৌণ জাইলেম। প্রাথমিক জাইলেম আর একটা গৌণ জাইলেম। প্রাথমিক জাইলেম দুই ধরনের, একটা প্রোটোজাইলেম আর একটা মেটাজাইলেম। প্রোটোজাইলেম আর একটা মেটাজাইলেম। মানুষ মাত্র ভুল করে। প্রাথমিক জাইলেম আর একটা গৌণ প্রাথমিক আর একটা গৌণ। তাহলে প্রাথমিকটা আবার হচ্ছে প্রোটোজাইলেম আর একটা মেটাজাইলেম। এম লেখেন যে প্রাথমিক মানে কি? হোয়াট ইজ প্রাথমিক? একটা গাছ যখন প্রাইমারি বা প্রাথমিক বলতে বোঝায় একটা গাছ যখন লম্বা হয়, শাসা করতে করতে লম্বা হয়, তাই না? গাছটা কি মোটা হতে হতে লম্বা হয় না ফার্স্টে চিকন হয়ে লম্বা হয় তারপরে মোটা হয়? চিকন হয়ে লম্বা হয়। দ্যাট মিনস ফার্স্টে সে লম্বা হবে, অনেক লম্বা হবে, তারপরে সে মোটা হবে। দ্যাট মিনস প্রাথমিক প্রথমে যে সে লম্বা হচ্ছে এই গ্রোথটাকে বলা হয় প্রাইমারি, আর পরে যে মোটা হচ্ছে দিস ইজ কল্ড সেকেন্ডারি। তো প্রাথমিক আর একটা গৌণ। আর প্রাথমিক বৃদ্ধিতে যে জাইলেম উৎপন্ন হয় তাকে বলা হয় প্রাথমিক জাইলেম। আর যখন গৌণ বা সেকেন্ডারি গ্রোথের জন্য তার যে জাইলেম তৈরি হয় সেটাকে বলা হয় গৌণ জাইলেম। মানে প্রথম অবস্থায় গাছটা যখন লম্বা হয় তখন যে সকল জাইলেম তৈরি হয় তাদেরকে বলা হয় প্রাথমিক জাইলেম। আর যখন গাছটা যখন মোটা হতে থাকবে তখনও কিছু জাইলেম উৎপন্ন হয়, দিস ইজ কল্ড গৌণ জাইলেম। তাহলে এই কথাটা লেখো সবাই। তাহলে লেখো যে প্রোক্যাম্বিয়াম থেকে উৎপন্ন জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে। প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম মানে কি? আচ্ছা আগে লিখেন সবাই যে প্রোক্যাম্বিয়াম থেকে উৎপন্ন জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে। প্রোক্যাম্বিয়াম থেকে উৎপন্ন জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে। অর্থাৎ প্রোক্যাম্বিয়াম থেকে উৎপন্ন জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে। অর্থাৎ গাছ যখন দৈর্ঘ্যে বৃদ্ধি হয়, গাছ যখন দৈর্ঘ্যে বৃদ্ধি হয় তখন যে সকল জাইলেম উৎপন্ন হয় তাদেরকে প্রাথমিক জাইলেম বলে।
তখন দৈর্ঘ্যের বৃদ্ধি হয়, তখন যে সকল জাইলেম উৎপন্ন হয় তাদেরকে প্রাথমিক জাইলেম বলে। গাছ যখন দৈর্ঘ্যে বৃদ্ধি হয় তখন যে সকল জাইলেম উৎপন্ন হয় তাদেরকে প্রাথমিক জাইলেম বলে। তাদেরকে কি বলে? প্রাথমিক জাইলেম বলে। জাইলেম উৎপন্ন হয়, যে সকল জাইলেম উৎপন্ন হয় তাদেরকে প্রাথমিক জাইলেম বলে। আচ্ছা, প্রোক্যাম্বিয়াম কি? নিচে স্টার দিয়ে লেখেন। লেখেন যে টিস্যু থেকে, যে আদি টিস্যু থেকে, দেখেন যে আদি টিস্যু থেকে, যে আদি টিস্যু থেকে জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম উৎপন্ন হয়। যে আদি টিস্যু থেকে জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম উৎপন্ন হয়। যে আদি টিস্যু থেকে জাইলেম, ফ্লোয়েম, জাইলেম, ফ্লোয়েম, ফয়লয় ওকার অন্তস্তয়কার ম, ফয়লয় ওকার, ফ্লোয়েম, জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম। এই ফ্লুয়েম কেন লিখছে? এক কথা বারে বারে বলতেছে। জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম উৎপন্ন হয়। জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম উৎপন্ন হয়। জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম উৎপন্ন হয় তাদেরকে প্রোক্যাম্বিয়াম বলে। প্রোক্যাম্বিয়াম হচ্ছে একদম আদি অবস্থা। তাহলে এই যে এখানে বইয়ের মধ্যে যে ছবিটা দেওয়া আছে এটা একটা পরিবহন। হ্যাঁ, আচ্ছা, গৌণ জাইলেম লেখাবো। আচ্ছা, তাহলে আবার গৌণ জাইলেম লেখেন। যে সকল জাইলেম উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে উৎপন্ন হয়, গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয়। যে সকল জাইলেম উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয়, যে সকল জাইলেম উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয় তাদেরকে গৌণ জাইলেম বলে। হ্যাঁ, গৌণ বৃদ্ধি মানে যখন মোটা হয়, গাছটা যখন মোটা হয়, সাইডে যখন বাড়ে, গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয় তাদেরকে গৌণ জাইলেম বলে। যে সকল জাইলেম উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয় তাদেরকে গৌণ জাইলেম বলে। আচ্ছা স্যার, গাছের তো একটি কতটুকু পর্যন্ত গাছ হচ্ছে গিয়ে বৃদ্ধি হওয়া বন্ধ হয়ে যায়? হ্যাঁ, এরপরে তো হবেই। কত বছর? তুমি 18 বছর না কাটলে তো মানে 40-50 বছর তো বাঁচে। আচ্ছা, প্রাথমিক জাইলেম লেখেন। প্রাথমিক জাইলেম লিখছেন দুই ধরনের। প্রাথমিক জাইলেম কয় ধরনের? দুই ধরনের, একটা প্রোটোজাইলেম আর একটা মেটাজাইলেম। তাহলে প্রো মানে কি? প্রো মানে পূর্বে, আর জাইলেম মানে যে সকল জাইলেম একটু আগে তৈরি হয় এদেরকে বলা হয় প্রোটোজাইলেম, আর যে সকল জাইলেম একটু পরে তৈরি হয় তাদেরকে বলা হয় মেটাজাইলেম। দেখেন দেখেন যে সকল জাইলেম পূর্বে উৎপন্ন হয়, মানে যে সকল প্রাথমিক জাইলেম পূর্বে উৎপন্ন হয় তাদেরকে প্রোটোজাইলেম বলে। যে সকল প্রাথমিক জাইলেম পূর্বে উৎপন্ন হয়, যে সকল প্রাথমিক জাইলেম পূর্বে উৎপন্ন হয় তাদেরকে প্রোটোজাইলেম বলে। মোটা হওয়ার পূর্বে, মানে গাছটা মোটা হওয়ার প্রাথমিক জাইলেম মানে কিছু কিছু জাইলেম আছে ওরা ওদের গহ্বর, আচ্ছা লিখেন আগে তারপর বলতেছি। যে সকল প্রাথমিক জাইলেম পূর্বে উৎপন্ন হয় তাদেরকে প্রোটোজাইলেম বলে, এবং পরে উৎপন্ন হয় তাদেরকে মেটাজাইলেম বলে। পরে উৎপন্ন হয় তাদেরকে মেটাজাইলেম বলে, ঠিক আছে? তারপর লেখেন যে প্রোটোজাইলেমের গহ্বর ছোট থাকে আর মেটাজাইলেমের গহ্বর বড় থাকে। মেটা মোটা মাঝখানে, মনে রাখবেন, মেটা মোটা মাঝখানে,
যে সকল জাইলেমের গহ্বর মানে যে সব কি বললাম মেটাজাইলেমের গহ্বর মোটা থাকে আর প্রোটোজাইলেমের গহ্বর ছোট থাকে, মানে গহ্বর বড় থাকে আর একটা ছোট থাকে। মানে আমরা যদি একটা ভাস্কুলার বান্ডেল আঁকি, প্রোটোজাইলেমের গহ্বর ছোট আর মেটাজাইলেমের গহ্বর বড়। ছবি রাখেন সবাই। আমাদের তো চাই বলতে কিছু করবি না আমার টর্চার করতে বলবি না কি করছে এই কথা বলো না। রসগোল্লা না এটা বেশি লাগে এটা কি এটা উদ্ভিদের মাঝখানে, ওই যে বললাম মাঝখানে যে ইয়ে থাকে বুঝছি কাঠ মাঝখানে, অথবা ওই যে কলা গাছের মাঝখানে শক্ত যে দণ্ড থাকে না, এই দণ্ডটাকে আমরা যদি দেখি এরকম দেখবো। তাহলে এটা হচ্ছে ফ্লোয়েম, সাইডে যেটা আছে এটা হচ্ছে ফ্লোয়েম, আর এটা হচ্ছে জাইলেম। আবার জাইলেম কয় ধরনের আছে? এটা হচ্ছে জাইলেম। হ্যাঁ, আর যে সকল জাইলেমগুলো মোটা মোটা থাকে, মানে যে সকল জাইলেম মোটা মোটা আছে, মানে এদের গহ্বরগুলো বড় বড় থাকে, এদেরকে বলা হয় মেটাজাইলেম। জাইলেম আবার দুই ধরনের, মেটাজাইলেম আর একটা প্রোটোজাইলেম। হ্যাঁ, এটা হচ্ছে মেটাজাইলেম, মেটাজাইলেম, আর এটা হচ্ছে প্রোটোজাইলেম। মানে যে সকল জাইলেমগুলো ছোট তাদেরকে বলা হয় প্রো, মানে কি পূর্বে তৈরি হয়, এগুলো আকারে ছোট থাকে, মেটা মোটা মূলে মাঝখানে কাণ্ড দেখাচ্ছে। এদের অবস্থা দেখে আমরা বের করতে পারি যে কোনটা মেটা মানে কোনটা মূল কোনটা কাণ্ড। মানে কি কেউ আমাকে বললো যে কোন একটা অংশ, একটা কাণ্ড অথবা মূলের কোন একটা অংশ কেটে মাইক্রোস্কোপে আমাকে ধরাই দিচ্ছে, বলছে দেখো আমি যে কাণ্ড এটা নিচ্ছি এটা কি আসলে মূল না কাণ্ড ছিল। তখন আমি এই গোল গোল স্ট্রাকচার যদি আমি দেখি যে ভেতরের দিকে আসছে তাহলে সেটা মূল হবে, আর গোল গোল স্ট্রাকচার যদি বাইরের দিকে থাকে দ্যাট মিনস এটা বাইরের দিকে আছে, তাহলে এরা হবে কাণ্ড। দ্যাট মিনস এটা মূল না কাণ্ড? কাণ্ড। দ্যাট মিনস মেটাজাইলেম যেটা, মেটাজাইলেম বাইরের দিকে থাকে আর প্রোটোজাইলেম থাকে কোথায়? ভিতরের দিকে। তাহলে এটা স্টার দিয়ে লিখতে পারেন যে মূলে মেটাজাইলেম কেন্দ্রের দিকে থাকে এবং মূলে মেটাজাইলেম কেন্দ্রের দিকে থাকে, প্রোটোজাইলেম বাইরের দিকে থাকে। মূলে মেটাজাইলেম কেন্দ্রে এবং প্রোটোজাইলেম বাইরের দিকে থাকে। মূলে মেটাজাইলেম কোথায়? মূলে মেটাজাইলেম মাঝখানে, মেটা মোটা মূলে মাঝখানে, আর কাণ্ডে মেটাজাইলেম বাইরের দিকে থাকে এবং
তখন প্রোটোজাইলেম ভিতর দিকে থাকে। তাহলে এটা কি প্রোটোজাইলেম? এটা কি? এটা মূল না কাণ্ড? এটা স্যার কি কাণ্ড? এতে কাণ্ড কাণ্ড sorry, কাণ্ড। উল্টো হবে তখন হ্যাঁ। ভিতর থেকে এমন এমন হবে। মূলে মেটাজাইলেম, মাঝখানে প্রোটোজাইলেম বাইরে। আর কাণ্ডে কি হবে? প্রোটোজাইলেম কেন্দ্রে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ এই বই নাও।